আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। চট্টগ্রামে চিন্ময় ব্রহ্মচারী ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষে আইনজীবী নিহত, আহত অর্ধশতাধিক, বুধবার আদালত বর্জনের ডাক। ষড়যন্ত্র নস্যাতে গণতন্ত্রের ধারা বজায় রাখতে বলেছেন তারেক রহমান, মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মীদের তৈরি হওয়ার আহ্বান। শাপলা চত্বরে গণহত্যায় শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের অভিযোগ, উপযুক্ত শাস্তির দাবি। এবং তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও অ্যান্টিগা টেস্টে হারের মুখে টাইগাররা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যমুনা রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভরত ভক্তদের সঙ্গে পুলিশ ও ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে এক আইনজীবী নিহত ও অর্ধশত আহত হয়েছে। সে সময় রণক্ষেত্রে পরিণত হয় বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য সহায়তায় এনামুল কবির রূপমের রিপোর্ট। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নাকচের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সংঘর্ষে জড়ায় তার ভক্তরা। লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। চিন্ময় ভক্তদের ইটপাটকেলের জবাবে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। হাসপাতালে নেয়ার পথে সাইফুল ইসলাম নামে এক আইনজীবীর মৃত্যু হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলছে পুলিশ। সোমবার রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হয় চট্টগ্রামের সিএমএম আদালতে। জামিনে মুক্তি চেয়ে চিন্ময়ের আইনজীবীদের আবেদন নাকচ করে আদালত। ডিভিশনের বিষয়ে সন্তুষ্ট, শুধু জামিনের বিষয়টাতে আমরা সম্পৃক্ত, সেই ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তার অনুসারীরা আদালত চত্বর ঘিরে বিক্ষোভ দেখাতে থাকলে তাকে কারাগারে নিতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। এরই এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময় ভক্তরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, চট্টগ্রাম। দেখলেন এনামুল কবির রূপমের রিপোর্ট। এদিকে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর আঘাত আসলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ধর্ম বিবেচনায় নয়, রাষ্ট্রের নাগরিক বিবেচনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পীরগাছা পাউটানা কলেজ চত্বরে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কে দিয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন, শহীদ পরিবারের সদস্য এবং অন্যরা। সে সময় তিস্তা চরের শীতার্তদের শীত বস্ত্র দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বুধবারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনে মুক্তি দেয়া না হলে লং মার্চ করে স্বেচ্ছায় কারাবরণ করবে সারা দেশের সনাতনীরা। চিন্ময় ব্রহ্মচারীকে মুক্তি এবং শাহবাগে আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নেতারা বলেন, দোষারোপের রাজনীতির মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে। রাষ্ট্রের উচিত সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট উল্লেখিত বিক্ষোভ সমাবেশে হামলা ও আহত করার সাথে জড়িতদের অনতি বিলম্বে আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোট দাবি জানাচ্ছি। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নামঞ্জুর হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে চরমপন্থীরা সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, মন্দির ভাঙচুর সহ নানা ঘটনা ঘটাচ্ছে। শান্তিপূর্ণ সমাবেশে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনায় নিন্দাও জানানো হয়। বিবৃতিতে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশের অস্থিরতা তৈরিতে ফ্যাসিবাদী সরকারের দুর্নীতির টাকা ব্যবহার হচ্ছে। ভাঙচুর করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এ সময় উপদেষ্টা বলেন, গণমাধ্যমে এক শ্রেণীর দোসর সৃষ্টি হয়েছে। এতে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে। যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট টেলিভিশন ছিল, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না। কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা, যেটা সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা, পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি না। কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে আগের সরকারের ভূমিকা আছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয়, সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, এই সরকারের মেয়াদেই সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে। একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা। সাক্ষাতে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেন তারা। সে সময় বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শ্রম অধিকার সংস্কারের সরকারের উদ্যোগের প্রশংসার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা। ব্যবসার স্বচ্ছতা
ধরে রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির জামান সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা টাকা পাচার করেছে, আশেপাশের যে দেশগুলোর স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র করছে। সিলেটে বিভাগীয় কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন, গণতন্ত্রের ধারা বজায় রাখলে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে থেকে মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের তৈরি করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা বেশ আগেই দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে সেই আলোকে সংস্কার প্রস্তাবও দিয়েছে দলটি। এই ৩১ দফায় জনসম্পৃক্ত করতে চলছে বিভাগীয় কর্মশালা। সিলেটের বিভাগীয় কর্মশালায় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা যোগ দিয়েছেন। কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তিনি। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, সেটি নিজেদের দেশের স্বার্থের ক্ষেত্রেই হোক, সেটি আন্তর্জাতিক ভাবেই হোক, যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, গণতন্ত্রের পক্ষে সবসময় অবস্থান নিতে নিজেদের প্রস্তুত করতে হবে। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে, মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে, তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্বে থাকবে, তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায়, যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ, কাল বাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে, জবাব দিতে হবে জনগণকে। তখনই কিন্তু রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা ও গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ কয়েকজনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছেন হেফাজতের নেতারা। হত্যাকাণ্ডের ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি জানান তারা। অভিযোগ গ্রহণ করে ওই ঘটনা তদন্ত করতে তদন্ত সংস্থায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। মাজরুল হক মানার রিপোর্ট। ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্র ও পথচারীদের উপর গণহত্যা চালায় বলে দাবি করেন হেফাজত নেতারা। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশীলব এবং হত্যাকারী যারা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। হত্যা ও গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে দাখিল করেন হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব। তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ সকল গণহত্যাকারী সবাইকে আমরা এই মামলার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আবেদন পেশ করেছি। অভিযোগ পাওয়ার কথা জানিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানায় প্রসিকিউশন। অভিযোগটা আমরা গ্রহণ করেছি, এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয়েছিল। মাজরুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা, তাদের অনেকেই এখনো ক্ষত নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালে। বুলেট ও স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা জানালেন, দেশের জন্য তাদের ত্যাগের বিনিময়ে যেন সত্যিকার অর্থেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় 18 জুলাই গুলিবিদ্ধ হন সিএনজি চালক মোবারক হোসেন। 4 মাস ধরে তিনি চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। স্প্রিন্টারে ক্ষতবিক্ষত বা হাত কবে পুরোপুরি সুস্থ হবে জানা নেই তার। আন্দোলনের ভিতরে আবুল হোটেলের পাশেই ছিলাম, ওই দিক দিয়ে তখন পুলিশে দাওয়া দিলে আমরা একটা গলিতে ঢুকে গেছিলাম। পরে গলিতে যখন বের হয়ে আপনার তখন পুলিশ লুকায় ছিল ওয়ালের সাইডে, তখন গলিতে বাইরনের সাথে সাথে পুলিশের মুখোমুখি হয়ে গেছিলাম। হাত এইভাবে জাগাইছিলাম যে স্যার গুলি করেন না, তারপরও সে গুলি করে দিছে। ঢাকা কটন মিল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবির 5ই আগস্ট বিকেলে রাজধানীর পোস্তগোলায় বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে অ্যাসিড দগ্ধ হন তিনি। ঝলসানো মুখমণ্ডল আর অচল এক হাত নিয়ে অনিশ্চয়তায় এই কিশোর। শুট করতেছিলাম আন্দোলনের ব্রিজের উপরে, তখন আবার ভিডিও করতে করতে নিচে দেখি পানি, অ্যাসিড ছিল জানতাম না। পানি ভিডিও করতে করতে আস্তে আস্তে পিছলে পড়ে গেছি পানিতে, বামার দিয়ে উঠতে গিয়ে আবার স্লিপ খেয়ে পড়ে গেছি। সুস্থ হবে বলছি ইনশাআল্লাহ, কিন্তু অনেক লেট হবে, কিন্তু ওর ডক্টররা ওর ফেসটা নিয়ে হাতটা নিয়ে খুব চিন্তিত আগের মতো হবে কি। জুলাই গণ অভ্যুত্থানে আহত 66 জন এ পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। এই মুহূর্তে আমাদের আছে 5 জন, এবং সবচেয়ে খুশির খবর হলো প্রত্যেকের কমপ্লিট চিকিৎসা আমরা করে দিয়েছি, মানে তাদের আর কোনো রেসিডুয়াল নাই। অনেকজনের তাদের হয়তো রিহ্যাবিলিটেশন দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে সূচনা হওয়া নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আহতরা যথাযোগ্য সম্মান পাবেন, এমনটাই প্রত্যাশা আহত ও ক্ষতিগ্রস্তদের। যদি স্বৈরাচারের পুনর্বাসন চায়, তারা যেন আমাদের খোকন ভাইয়ের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়। আমাদের যে মারা তার বুকের সন্তান হারিয়েছে, তারা যেন তাদেরকে ফিরিয়ে দেয়, এবং আমাদের যে ভাইরা চোখ হারিয়েছে, যে ভাইরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা যেন তাদের জীবনকে ফিরিয়ে দেয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। রাষ্ট্র ক্ষমতায় দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, সংসদে উচ্চ কক্ষ সহ সংবিধান সংস্কার কমিশনের কাছে 62টি প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিটির কাছে সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে, পুনর্লিখনের নয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন, রাজনীতিবিদ ও সুশীল সমাজ সহ প্রত্যেকের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। রাহুল রায়ের রিপোর্ট। রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের পর এবার সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাব তুলে দেওয়া হয়। রাষ্ট্র সংস্কারে যে 31 দফা দিয়েছে বিএনপি, সেগুলোর ভিত্তিতেই তাদের সংবিধান সংস্কার প্রস্তাব। মোট 62টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনী আমরা প্রস্তাব করেছি। ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয়, এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সবার মতামতের ভিত্তিতেই সংবিধান সংস্কার করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান। বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি, সেগুলোর মধ্যে থেকে যে প্রস্তাবগুলো, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ করব। সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। যে সকলে সহযোগিতা করছে, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব। বিএনপি আশা করছে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে তাদের প্রস্তাবগুলো বিবেচনা করা হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
পাকিস্তানের তেহরিকে ইনসাফ পিটিআই এর ডাকা আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। তাছাড়া সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 100-এরও বেশি পুলিশ। পিটিআই এর বিক্ষোভ কর্মসূচি চলায় অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইসলামাবাদের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে গ্রেফতার করা হয়েছে পিটিআই এর 5 পার্লামেন্ট সদস্য সহ প্রায় 4000 নেতাকর্মীকে। সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত 13 নভেম্বর ইসলামাবাদে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রোমান্টিক ঘটনা অবলম্বনে নির্মিত প্রেম কাহিনী নাটকটি বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। অভিনেত্রী আয়মান সাদিয়া ও অভিনেতা সাইদ জামান শাওনের জুটিবদ্ধ নাটকটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। ভালোবাসার মানুষের হাত ধরে জীবনের শেষ মুহূর্ত কাটানো যায় সেটি দেখানো হয়েছে প্রেম কাহিনী নাটকে। নিটল টাটা বিশেষ সংবাদ। যমুনা নদীর বুকে নির্মাণ করা দেশের সবচেয়ে বড় রেল সেতুতে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এই টেস্ট রান চলবে আজ ও আগামীকাল। সকাল 9:50 একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু করা হয়। যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সড়ক সেতুর 47 মিটার উজানে দেশের সবচেয়ে বড় রেল সেতুর নির্মাণ কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে। টেস্ট রানের প্রথম দিন 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুতে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে ট্রায়াল ট্রেন চলেছে। দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে। তিনি আরও জানান, রেল সেতুটিতে 2025 সালের জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে। জানাবো কৃষি সংবাদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত করতে চলেছে। এই প্রযুক্তি ব্যবহারে বীজ ও সারের অপচয় কম হওয়ায় লাভবান হবেন কৃষক। মাঠ পর্যায়ে এই প্রযুক্তি ব্যবহারের সাফল্য পেয়েছে কৃষি বিভাগ। দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশ বান্ধব ও টেকসই ক্যাম্পাসে গড়ার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নানা কর্মসূচি। সচেতনতামূলক শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান, ক্যাম্পেইন এবং সেমিনার সহ নানা পরিকল্পনায় শিক্ষার্থীদের যুক্ত করে ভবিষ্যতের নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রত্যয় জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশে শিক্ষাদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম গতি আসার প্রত্যাশা জানান তারা। পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়া এবং বৃক্ষরোপণ আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে সাথে নিয়ে ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু সম্ভব সেটি নিয়মিত পরিষ্কার রাখার চেষ্টা করা। এই বিষয়ে আমরা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করছি, কিন্তু আমরা আমাদের নিজেদের দায়িত্বটাও পালন করার চেষ্টা করছি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যসেবা উন্নত করার উদ্দেশ্যে কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রুপ হসপিটালাইজেশন ইন্স্যুরেন্স চুক্তি সই করেছে। পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকের কর্মীদের জন্য বিস্তৃত স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে। সেখানে সুনির্দিষ্ট অসুস্থতা ও হাসপাতালে ভর্তিযোগ্য হলে স্বাস্থ্য ব্যয় নির্বাহে আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।
প্রিয় দর্শক, আবারও সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে জানিয়ে ফিরছি। বিরতির পর আবার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্তদের নিরাপদ অভিবাসনে কার্যকরী উদ্যোগের দাবি জানিয়েছেন বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র। গাইবান্ধার জিইউকে মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদী এলাকা জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ভাঙন, বন্যা, খরা এবং ভূমিধসের কারণে মানুষ তাদের বসবাস স্থল হারানোর পাশাপাশি হুমকিতে জীবন জীবিকা। এই অবস্থায় নিরাপদ অভিবাসনের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নের তাগিদ দেন বক্তারা। জানাবো খেলার খবর। 4টি জয় ও 2টি ড্রয়ে 37। সমান ম্যাচে 2টি জয় এবং 4টি ড্রয়ে 2-এ থাকা ঢাকা বিভাগের পয়েন্ট 25, জাতীয় 9। শেষ দিনে বরিশালের দেয়া 105 রানের সহজ টার্গেটে সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামে। চট্টগ্রামে চিন্ময় ব্রহ্মচারী ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষে আইনজীবী নিহত, আহত অর্ধশতাধিক। বুধবার আদালত বর্জনের ডাক। ষড়যন্ত্র নস্যাতে গণতন্ত্রের ধারা বজায় রাখতে বলেছেন তারেক রহমান। মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মীদের তৈরি হওয়ার আহ্বান। শাপলা চত্বরে গণহত্যায় শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের অভিযোগ, উপযুক্ত শাস্তি দাবি। এবং তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও অ্যান্টিগা টেস্টে হারের মুখে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 225 রানে পিছিয়ে বাংলাদেশ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।